অপরিচিত লোকের সাথে অচেনা দেশে আসতে ভয় হচ্ছিল। ভালো মন্দ জানতে মার কাছে গেলাম। মা ত্রিপত্র ধারণ করলেন না, সুতরাং কপালে কি আছে জানি না। মৃন্ময়ী নীরব হল। শিউরে উঠল শ্যামা সুন্দরী। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা দ্বিতীয় পর্ব। আজকের এই কপালকুণ্ডলা দ্বিতীয় পর্বের সূত্রধার, ভিক্ষুক ও বৃদ্ধের চরিত্রে আমি অরিজিৎ, নবকুমারের চরিত্রে শুভদীপ বনু, গল্পকথক কৌশিক জানা, কপালকুণ্ডলার চরিত্রে রিয়া সান্ধকী, মতিবিবির চরিত্রে পূজা রায়চৌধুরী, বেগমের চরিত্রে ঐশ্বর্য সর্দার, পেশমনের চরিত্রে রিয়া সরকার, শ্যামসুন্দরী ও মেহেরুন্নিসার চরিত্রে সুদেশনা, খাঁ আজিম ও দূতের চরিত্রে দেবরাজ চক্রবর্তী, মুসলমান ভৃত্যের চরিত্রে সৌরভ সর্দার এবং জাহাঙ্গীরের চরিত্রে শিবম বেড়া। অন্যান্য এবং বিশেষ চরিত্রে টিম কাহিনী বাহিনীর সদস্যবৃন্দরা। পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় টিম কাহিনী বাহিনী। কপালকুণ্ডলার প্রথম পর্বে যা হয়েছে তার একটু পুনরাবৃত্তি করা যাক। নৌকার যাত্রীরা নবকুমারকে রসুলপুরের নদীর একটি অজ্ঞাত দ্বীপে ছেড়ে রেখে সবাই সমুদ্রের দিকে রওনা দেয়। উপায়ান্তর না পেয়ে নবকুমার সেই দ্বীপের মধ্যেই বিভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে এক কাপালিকের দেখা পায়। কাপালিক তাকে নিজের কুটিরে স্থান দিলেও তার অভিলাষা ছিল নবকুমারকে বলি দেওয়ার। ঘটনাক্রমে নবকুমারের সঙ্গে দেখা হয় কপালকুণ্ডলার, এবং তার থেকেই নবকুমার জানতে পারে কাপালিকের তাকে আশ্রয় দেওয়ার পিছনের আসল অভিপ্রায়। বলির সব ব্যবস্থা প্রায় সম্পন্ন হওয়ার প্রাক্কালে কপালকুণ্ডলা কাপালিকের দৃষ্টির অলক্ষ্যে বন্দি নবকুমারকে মুক্তি করে পালিয়ে যায়। পর মুহূর্তে আমরা দেখি তারা অধিকারীর কাছে এসে উপস্থিত হয়। ব্রাহ্মণ ও মা কালীর পরম পূজারী অধিকারী মশাই কপালকুণ্ডলাকে কাপালিকের হাত থেকে বাঁচানোর জন্য নবকুমারের কাছে কপালকুণ্ডলার বিবাহ প্রস্তাব দেন। নবকুমার অনেক ভেবে চিনতে এই প্রস্তাব মেনে নেয় এবং কপালকুণ্ডলার সাথে বিয়ে করে সেখান থেকে চলে যায়। শুরু হচ্ছে কপালকুণ্ডলার দ্বিতীয় পর্ব। মেদিনীপুরে পৌঁছে অধিকারীর দেওয়া টাকায় কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন প্রহরী এবং পালকি ভাড়া করল নবকুমার। স্ত্রীকে পালকিতে রওনা করে দিয়ে নিজে হেঁটেই চলল। নিজের জন্যে আর একটা পালকি হলে খুব ভালো হতো নিঃসন্দেহে, কিন্তু তার উপায় নেই। কপালকুণ্ডলার জন্য দাসী, পালকি আর রক্ষী ভাড়া করতেই বেরিয়ে গেছে অধিকারীর দেওয়া
প্রায় সব টাকা। আগের দিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে আছে নবকুমার। দ্রুত হাঁটতে পারছে না। দুপুরে খাওয়া দাওয়ার পর বাহকরা ওকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেল। বিকেল হলো, তারপর সন্ধ্যা। শীতকালের ছেঁড়া ছেঁড়া মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আছে। সন্ধ্যাও পেরিয়ে গেল একটু পরে। রাত নেমে এলো পৃথিবীতে। একটু পরে বৃষ্টি পড়তে লাগলো ফোঁটা ফোঁটা। কপালকুণ্ডলার কাছে পৌঁছানোর জন্য ব্যস্ত হয়ে উঠল নবকুমার। ভেবেছিল প্রথম সরাইতেই দেখা হবে ওর সাথে, কিন্তু রাত প্রায় 4-5 দণ্ড হতে চলল, প্রথম সরাইয়ের দেখা নেই এখন। দ্রুত পা চালালো সে। হঠাৎ শক্ত কিছুর একটার ওপর পা পড়ল তার। পায়ের চাপে খড় খড় মর্মর শব্দে ভেঙে গেল জিনিসটা। দাঁড়িয়ে পড়ল নবকুমার। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার পা বাড়ালো। আবার খড়মড় শব্দ। একটু ঝুঁকে পায়ের নিচ থেকে জিনিসটা তুলল সে। ভাঙা পাতলা তক্তার মতো মনে হলো। চিন্তিত হয়ে পড়েছে নবকুমার। পথের ওপর এরকম তক্তা এলো কোত্থেকে? ভাবতে ভাবতে পা বাড়ালো সামনে। এবার একটু দূরে অন্ধকারে আবছাভাবে একটা বড় সড়ো জিনিস দেখতে পেল সে। তাড়াতাড়ি একটু কাছে যেতে বুঝল ভাঙা পালকি সেটা। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল নবকুমারের হৃৎপিণ্ড। কপালকুণ্ডলার কোনো বিপদ হয়নি তো? আর একটু এগোলো সে। নরম কিছু একটার ওপর পা পড়ল যেন, অনেকটা মানুষের শরীরের মতো। মাটিতে বসে পড়ে হাত বুলিয়ে দেখল মানুষেরই শরীর। ঠান্ডা তরল পদার্থের স্পর্শও পেল যেন নবকুমার। নাড়ি ধরে দেখল স্পন্দন নেই, মারা গেছে। মনে হয় অনেকক্ষণ আগে, নইলে এতটা ঠান্ডা হতো না মৃতদেহটা। উঠতে যাবে নবকুমার, এমন সময় একটা নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পেল। কান খাড়া করল সে। হ্যাঁ, নিঃশ্বাসেরই শব্দ। আশ্চর্য, নিঃশ্বাস আছে, তাহলে নাড়ি নেই কেন? এ কি রোগী? নাকের কাছে হাত নিয়ে দেখল, নিঃশ্বাস বইছে না। তাহলে শব্দ আসছে কোত্থেকে? কাছেই জীবিত বোধহয় কেউ আছে ভেবে জিজ্ঞেস করল, কেউ আছে নাকি এখানে? আছি। কে? কে তুমি? তুমি কে? নবকুমারের কানে কণ্ঠস্বরটা রমণীর বলে মনে হলো। ব্যগ্র হয়ে জিজ্ঞেস করল, কপালকুণ্ডলা? কপালকুণ্ডলা নাকি? কপালকুণ্ডলা কে তা জানি না। আমি আপাতত দস্যু হাতে নিষ্কুণ্ডলা হয়ে রয়েছি। কপালকুণ্ডলা নয় শুনে একটু স্বস্তি পেল নবকুমার। জিজ্ঞেস করল, কি কি হয়েছে? ডাকাতরা আমার পালকি ভেঙে দিয়েছে, আমার এক বাহককে মেরে ফেলেছে, আর সবাই পালিয়ে গেছে। আমার সব গয়না গাটি নিয়ে আমাকে পালকির সঙ্গে বেঁধে রেখে গেছে। ভুরু কুঁচকে ভালো করে তাকালো নবকুমার। সত্যি পালকির সাথে বাঁধা রয়েছে যেন কি একটা। অবয়বটা স্ত্রীলোকের মতোই লাগছে। দ্রুত হাতে মেয়েটির বাঁধন খুলে দিল সে। জিজ্ঞেস করল, ওঠো, উঠতে পারবে তুমি? আমাকেও একটা লাঠি লাগিয়েছিল, পায়ে এখনো ব্যথা আছে। উফ, তবে একটু সাহায্য করলে বোধহয় পারবো। হাত বাড়িয়ে দিল নবকুমার।
সেই হাত ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো রমণী। নবকুমার জিজ্ঞেস করলো, হাঁটতে পারবে তো? আপনার পিছন পিছন কোনো পথিক আসছে কিনা দেখেছেন? কই না, চটি কত দূর? বলতে পারি না, তবে মনে হয় খুব কাছেই। অন্ধকারে একা একা মাঠে বসে কি করব? আপনার সাথে চটি পর্যন্ত যাওয়াই ভালো। কিছু একটার উপর ভর দিলে বোধ হয় চলতে পারবো। বিপদের সময় সংকোচ করে বোকারা, ইচ্ছে করলে আমার কাঁধে ভর দিয়ে চলতে পারো। বোকামি করল না রমণী, নবকুমারের কাঁধেই ভর করল সে। সত্যি কাছে ছিল চটি। অল্প সময়ের ভেতর সঙ্গিনীকে নিয়ে সেইখানে পৌঁছে গেল নবকুমার। কপালকুণ্ডলা এসে পৌঁছেছে কিনা খোঁজ করল প্রথমে। এসেছে শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। দাস দাসীরা ওর জন্যে একটা ঘর ভাড়া করে রেখেছে। এখন সেইখানে আছে কপালকুণ্ডলা। নবকুমার সঙ্গিনীর জন্যে তার পাশে আর একটা ঘর ভাড়া করল। রমণীকে সেই ঘরে ঢুকিয়ে চটিওয়ালাকে বাতি জেলে আনতে বলল সে। একটু পরেই বাতি জেলে আনলো চটিওয়ালার মেয়ে। সেই আলোয় নবকুমার দেখল অপূর্ব সুন্দরী রমণী। শ্রাবণের নদীর মতো উছলে পড়ছে যেন তার রূপ রাশি। অপূর্ব সুন্দরী রমণীটি, তবে একটু খুঁতো আছে। যদি এই খুঁতটুকু না থাকতো তাহলে বলা যেত, পুরুষ পাঠক, ইনি আপনার স্ত্রীর মতোই সুন্দরী। আর সুন্দরী পাঠিকা, ইনি আয়নায় আপনার প্রতিবিম্বের মতোই রূপবতী। এইটুকুতেই হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, খুঁত একটু আছে। খুঁত বলার কারণ হলো, প্রথমত রমণীর শরীর মাঝারি গড়নের চেয়ে একটু লম্বা। দ্বিতীয়ত ঠোঁট দুটো একটু চাপা। তৃতীয়ত গায়ের রং ততটা ফর্সা নয়। শরীর একটু লম্বা বটে, কিন্তু বেখাপ্পা নয় মোটেই। হাত পাগুলো সুডৌল সুগোল, বর্ষাকালে বিটপিলতার মতো পরিপূর্ণ টলমলে। গায়ের রং ততটা ফর্সা নয় ঠিক, তবে খুব একটা কমও নয়। উজ্জ্বল শ্যাম বললেও বোধহয় একটু কম বলা হয়। চোখ জোড়া বিশাল না হলেও অত্যন্ত সুন্দর, উজ্জ্বল। ভুরু দুটি বাঁকানো ধনুকের মতো। সে চোখের দৃষ্টি স্থির অথচ মর্মভেদী। দৃষ্টি দিয়েই কারোর অন্তর পর্যন্ত যেন দেখে নিতে পারে এই নারী। চেহারায় বুদ্ধি আর ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। 27 বছর বয়স মেয়েটির। ভাদ্র মাসের ভরা নদী, ভাদ্র মাসের নদীর মতো টলমল করছে যেন তার রূপ যৌবন। উছলে পড়ছে যেন। নিমেষহীন চোখে দেখছে নবকুমার। নবকুমারের অপলক চোখের দিকে তাকিয়ে মেয়েটি জিজ্ঞেস করল, আপনি কি দেখছেন? আমার রূপ? অপ্রতিভ হয়ে মুখ নামিয়ে নিল নবকুমার। জবাব দিতে পারল না কোনো। ওকে নিরুত্তর দেখে তরুণী হাসল, কৌতুক গলায় বলল, মেয়ে মানুষ দেখেননি কখনো? নাকি আমাকে বড় বেশি সুন্দরী মনে করছেন? সোজাসুজি বললে মনে হতে পারত অপমান করার জন্যই বলা হয়েছে কথাটা। কিন্তু যে হাসির সাথে বলা হলো তাতে সরল কৌতুক ছাড়া আর কিছু মনে হলো না। নবকুমার বুঝল
বেশ মুখোড়া মেয়েটা। মুখোড়ার জবাবে মুখোড়া না হলে মুশকিল আছে। সে বলল, মেয়ে মানুষ দেখেছি, কিন্তু এমন সুন্দরী দেখিনি। একটাও না? কপালকুণ্ডলার সৌন্দর্যের কথা মনে পড়ে গেল নবকুমারের। তবে একটাও না এমন অবশ্য বলতে পারি না। তবু ভালো। তা তিনি কি আপনার গৃহিণী? কেন? গৃহিণী কেন ভাবছেন? বাঙালিরা নিজের বউকেই সবচেয়ে সুন্দরী মনে করে। আমি বাঙালি, আপনিও তো বাঙালির মতো কথা বলছেন। আপনি তাহলে কোন দেশে? নিজের পোশাক আশাকের দিকে তাকালো যুবতী। অভাগিনী বাঙালি নয়, পশ্চিম প্রদেশের মেয়ে, মুসলমান। এতক্ষণে মেয়েটার পোশাক পরিচ্ছদ খেয়াল করল নবকুমার। পশ্চিম প্রদেশের মুসলমানের মতো বটে, কিন্তু বাংলা তো বাঙালিদের মতোই বলছে। মেয়েটা আবার বলল, আমার পরিচয় তো জানলেন, এবার আপনার পরিচয় দিয়ে চরিতার্থ করুন। যে বাড়িতে সেই অদ্বিতীয়া রূপসী গৃহিণী, সে বাড়ি কোথায়? আমার বাড়ি সপ্তগ্রাম। কোনো উত্তর দিল না যুবতী বিদেশিনী। হঠাৎ মুখ নিচু করে প্রদীপ উজ্জ্বল করতে লাগল। একটু পরে মুখ না তুলেই বলল, দাসীর নাম মতি। আপনার নাম কি জানতে পারি না? নবকুমার শর্মা। প্রদীপটি নিভে গেল। চটিওয়ালাকে ডেকে আর একটা প্রদীপ জেলে আনতে বলল নবকুমার। নতুন আলো আসার আগে একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল সে। প্রদীপ আনার একটু পরে ভৃত্যবেশী এক মুসলমান এসে হাজির হলো। তাকে দেখেই ব্যস্ত হয়ে উঠল বিদেশিনী। সে বলল, সে কি, এত দেরি হলো কেন তোমাদের? আর সবাই কোথায়? বাহকরা সব এমন জোরে ছুটছিল, ওদের সাথে তাল লাগতে পারিনি আমরা, পেছনে পড়ে গেছিলাম। পরে ভাঙা পালকি দেখে আর আপনাকে না দেখে ভয়ে প্রাণ উড়ে গেল। কেউ কেউ ওই জায়গাটায় রয়েছে, দু একজন আপনার খোঁজে অন্যান্য দিকে গেছে, আমি এদিকে এইছি। যাও, ওদের নিয়ে এসো তাড়াতাড়ি। সালাম করে চলে গেল ভৃত্য। মাথায় হাত দিয়ে বসে রইল বিদেশিনী। নিচের ভিতর ডুবে গেছে সে। ঘরে যে আর কেউ আছে তা যেন তার মনেই নেই। বিদায় চাইল নবকুমার। ঘুম থেকে উঠল যেন মতি বিবি। জোর করে একটা হাসার চেষ্টা করে সে বলল, আপনি কোথায় থাকবেন? এই পাশের ঘরেই। ওই ঘরের সামনে একটা পালকি দেখলাম, আপনার সঙ্গে কেউ আছে নাকি? হ্যাঁ, আমার স্ত্রী। এতক্ষণ পরে আবার ব্যঙ্গ করার সুযোগ পেল মতি বিবি। ও, তিনি কি আপনার অদ্বিতীয়া রূপসী? দেখলেই বুঝতে পারবেন। দেখা কি আর পাবো? না পাওয়ার অবশ্য কোনো কারণ নেই। তবে একটু অনুগ্রহ করুন। অদ্বিতীয়া রূপসীকে দেখতে বড় ইচ্ছা হচ্ছে। আগ্রায় গিয়ে বলতে চাই। না, কিন্তু না, এখন না। আপনি এখন যান, একটু পরে আপনাকে খবর দেব আমি। চলে গেল নবকুমার। একটু পরে অনেক লোকজন দাসদাসী ও বাহক সিন্দুক ইত্যাদি নিয়ে হাজির হলো চটিতে। একটা পালকিও এলো, তাতে একজন দাসী। কিছুক্ষণের ভেতর নবকুমারের কাছে সংবাদ এলো বিবি স্মরণ করেছেন। মতি বিবির ঘরে আবার এলো সে। এখন একেবারে অন্য চেহারা বিদেশিনীর। আগের পোশাক বদলে মূল্যবান মণিমুক্তা খচিত কারুকাজ করা কাপড় পরেছে। নিরলঙ্কার দেহ অলঙ্কারে সাজিয়েছে। যেখানে যা ধরে, চুলে, খোঁপায়, কপালে,
কানে, গলায়, বাহুতে সব জায়গায় সোনার ভেতর থেকে হীরা, মুক্ত, পান্না প্রভৃতি রত্ন ঝলকাচ্ছে। অস্থির হল নবকুমারের চোখ। রাতের আকাশের গায়ে নক্ষত্র যেমন ঝলমল করে, মতি বিবির শরীরেও তেমন জলজল করছে অলঙ্কারগুলো। সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে তার। মতি বিবি বলল, চলুন আপনার স্ত্রীর সাথে পরিচিত হয়ে আসি। সেজন্য অলংকার পরবার দরকার ছিল না। আমার স্ত্রীর কোনো গহনা নেই। গহনাগুলো ধরে নিন, দেখানোর জন্য পড়েছি। গহনা থাকলে মেয়েরা তা না দেখিয়ে বাঁচে না। এখন চলুন। মতি বিবিকে সঙ্গে নিয়ে নবকুমার চলল। পালকিতে করে যে দাসী এসেছিল সেও চলল। তার নাম পেশমানি। ঘরের ভেজা ভেজা মাটিতে একা বসে আছে কপালকুণ্ডলা। মিটমিটে একটা প্রদীপ জ্বলছে শুধু। মাথার এলো চুলগুলো ওর পেছন দিকটা অন্ধকার করে রেখেছে। মানুষের শব্দে মুখ তুলে তাকালো সে। প্রথমবার দেখেই ঠোঁটের পাশে আর চোখের কোণের মৃদু হাসির ঝলক দেখা দিল মতি বিবির। ভালো করে দেখার জন্যে প্রদীপটা তুলে কপালকুণ্ডলার মুখের কাছে আনল। হাসির ঝিলিক মিলিয়ে গেল ওর ঠোঁটের কোণা থেকে। অপলক চোখে দেখল তাকিয়ে। কারোর মুখে কথা নেই। মতি মুগ্ধা, কপালকুণ্ডলা বিস্মিতা। একটু পরেই হঠাৎ শরীর থেকে অলংকারগুলো খুলতে শুরু করলো মতি। সবগুলো খোলা হয়ে গেলে একে একে পরিয়ে দিতে লাগলো কপালকুণ্ডলাকে। কিছু বলল না কপালকুণ্ডলা। ব্যস্ত হয়ে নবকুমার প্রশ্ন করল, ও কি হচ্ছে? আপনি ঠিকই বলেছিলেন, এই ফুল রাজার বাগানেও ফোটে না। কিন্তু আমার দুঃখ, রাজধানীতে এই সৌন্দর্য দেখাতে পারলাম না। এসব অলংকার এই শরীরেই উপযুক্ত, তাই পরিয়ে দিলাম। আপনিও কখনো কখনো পরিয়ে এই মুখরা বিদেশিনীকে মনে করবেন। চমৎকৃত হল নবকুমার। সে কি, এই যে অনেক দামি জিনিস, আমি এইসব নেব কেন? ঈশ্বরের কৃপায় আমার আরও আছে, আমি নিরাভরণা হব না। একে পড়িয়ে যদি আমার আনন্দ হয়, আপনি বাধা দেবেন কেন? নবকুমারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দাসীর সঙ্গে চলে গেল মতি বিবি। নির্জনে এসে পেশমান জিজ্ঞেস করল, বিবিজান, কে এই লোকটা? মতি বিবি উত্তর দিল, মেরা শহর। অলংকারের কি দশা হলো? অলংকার রাখার জন্যে রূপোর কাজ করা একটা হাতির দাঁতের কৌটো পাঠিয়ে দিল মতি বিবি। ডাকাতরা তার জিনিসপত্রের অল্পই নিতে পেরেছিল। কাছে যা ছিল তা ছাড়া কিছুই পায়নি। দু একখানা গহনা কপালকুণ্ডলার শরীরে রেখে বেশিরভাগই কৌটোয় তুলে রাখল নবকুমার। পরদিন সকালে মতি বিবি বর্ধমানের দিকে আর নবকুমার সস্ত্রীক সপ্তগ্রামের দিকে রওনা হয়ে গেল। কপালকুণ্ডলাকে পালকিতে তুলে দিয়ে গহনার কৌটোটা তার সঙ্গে দিয়ে দিল নবকুমার। আগের দিনের মতো হেঁটে চলল নিজেই। এদিনও বাহকেরা সহজেই নবকুমারকে পেছনে ফেলে এগিয়ে গেল। পালকির দরজা খুলে চারিদিক দেখতে দেখতে চলেছে কপালকুণ্ডলা। এক ভিক্ষুক তাকে দেখতে পেয়ে ভিক্ষে চাইতে চাইতে পাশে পাশে চলল। 3 দিন ধরে কিছু খেতে পাইনি মা। ও মা, এবার না খেতে পেয়ে এবারে আর শরীর দেবে না মা।
ও মা কিছু দেবে মা? ও মা তোমাকে ভগবানের দোহাই মা, কিছু দাও মা। ও মা। কপালকুণ্ডলা বলল, আমার তো কিছু নেই, তোমাকে কি দেব? ওর গায়ে এখনো যে দু একটা গহনা আছে আঙুল দিয়ে সেইগুলো দেখালো ভিক্ষুক। বলল, সে কি মা, সে কি? তোমার গায়ে এত হিরে মুক্ত, তোমার কিছু নেই মা? দোহাই তোমার, একটু কিছু দাও মা, একদম না খেতে পেয়ে মরে যাবো মা। গহনা পেলে তুমি সন্তুষ্ট হও? বিস্মিত হলো ভিক্ষুক, কিন্তু বলতে ছাড়ল না। হইবই কি, হইবই কি। বিন্দুমাত্র ভাবনা চিন্তা না করে কৌটো সমেত গহনাগুলো ভিক্ষুকের হাতে দিয়ে দিল কপালকুণ্ডলা। শরীরের গুলো খুলে দিল। দাস দাসী কিছুই জানতে পারল না। কয়েক মুহূর্ত বিহল হয়ে রইল ভিক্ষুক। তারপরেই একবার এদিকে একবার ওদিকে তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল গহনা নিয়ে। কপালকুণ্ডলা ভাবল, ভিক্ষুক পালালো কেন? কপালকুণ্ডলাকে নিয়ে দেশে ফিরে এসেছে নবকুমার। বাবা বেঁচে নেই তার। বাড়িতে কেবল বিধবা মা আর দুই বোন। বড় বোনও বিধবা, ছোটজন শ্যামাসুন্দরী সধবা হয়েও বিধবা, কারণ সে কুলীনের স্ত্রী। বাড়ির অবস্থা অন্যরকম হলে কি হতো বলা যায় না, তবে এই পরিস্থিতিতে অজ্ঞাত কুলশীল এক তপস্বিনীকে বিয়ে করে নিয়ে আসায় কোনো রকম অসুবিধার মুখোমুখি হতে হলো না নবকুমারকে। ওর ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিয়েছিল সবাই। সহযাত্রীরা ফিরে এসে রটিয়ে দিয়েছিল যে নবকুমারকে বাঘে খেয়েছে। যাত্রীদের অনেকে নিশ্চিত করে বলেছিলেন যে নিজের চোখে তারা নবকুমারকে বাঘের মুখে পড়তে দেখেছিলেন। বাঘটা কত বড় ছিল তা নিয়ে তর্ক হয়েছিল কারো কারো ভিতর। কেউ বলেছিলেন 16 হাত, আমি নিজে দেখেছি। আরে 14 হাত ছিল, 14 হাত। তুমি দেখ, আমি সামনে থেকে দেখেছি ওকে। আবার কেউ কেউ বলেন এরম বড় বাঘ, হ্যাঁ আমি দেখেছি নিজের চোখে। আমাদের সেই বৃদ্ধ যাত্রী বলেছিলেন, যা হোক, আমি বাবা বড় বাঁচা বেঁচে গেছি। আরে আরে বাঘটা তো প্রথমে আমাকেই তাড়া করেছিল, আমি পালালাম। আর নবকুমার তত সাহসী নয়, পালাতে পারলো না গো। ছি 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 ছি, বড় ভালো ছেলে ছিল। এই সব গল্প কথা যখন নবকুমারের মায়ের কানে ওঠে তখন বাড়িতে এমন কান্না রোল পড়ে যে কয়েক দিনে তা থামেনি। একমাত্র ছেলের মৃত্যু সংবাদে ওর মা একেবারে মুষড়ে পড়েন। এমন সময় নবকুমার যখন সস্ত্রীক বাড়িতে এলো তখন তাকে কে জিজ্ঞেস করে তোমার বউ কোন জাতের বা কার মেয়ে। আনন্দে আত্মহারা হলো সবাই। মহা সমাদরে বধূবরণ করলেন নবকুমারের মা। নবকুমার যখন দেখল বাড়িতে সাদরে গৃহীত হয়েছে কপালকুণ্ডলা, তখন তার হৃদয়ে উছলে উঠল আনন্দ। অনাদরের ভয়ে কপালকুণ্ডলাকে লাভ করেও বিন্দুমাত্র আনন্দ বা প্রেমের ভাব প্রকাশ করেনি সে, যদিও তার মন সব সময় কপালকুণ্ডলার চিন্তাতেই আচ্ছন্ন ছিল। অনাদর হতে পারে এই আশঙ্কার জন্যই কপালকুণ্ডলাকে বিয়ে করার প্রস্তাবে সঙ্গে সঙ্গে সম্মত হতে পারেনি সে। কিন্তু যে মুহূর্তে সব আশঙ্কা দূর হয়ে গেল তখনই বন্যার তোড়ের মতো প্রেমের সাগর উছলে উঠল তার মনে। এককালে খুবই সমৃদ্ধিশালী নগর ছিল সপ্তগ্রাম।
জাভা থেকে শুরু করে রোম পর্যন্ত সব দেশের বণিকেরা বাণিজ্যের জন্যে এই নগরে মিলিত হতো। কিন্তু বাংলা দশম একাদশ শতাব্দীর দিকে সপ্তগ্রামের প্রাচীন সমৃদ্ধির অনেকখানি ম্লান হয়ে আসে। এর প্রধান কারণ হল নগরের পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে তার সরু হয়ে আসা। আর কয়েক বছরের ভেতর হয়তো পুরো নদীটি মজে যাবে। বড় বড় জলযানগুলো এখন আর নগর পর্যন্ত আসতে পারে না, ফলে বাণিজ্যের পরিমাণ কমে গেছে অনেক। এই কারণে সপ্তগ্রামের সমৃদ্ধিও এখন পড়তির দিকে। নতুন বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে হুগলিতে। বিদেশি বণিকদের ভেতর পর্তুগিজরাই এখন প্রধান ভূমিকা নিচ্ছে। যা হোক, সপ্তগ্রামের সমৃদ্ধি এবং গুরুত্ব অনেক কমে গেছে বটে, কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। এখনো পর্যন্ত যা আছে তা ভাঙিয়েই আরও কয়েক যুগ চলতে পারবে সপ্তগ্রাম। এখনো ফৌজদার প্রভৃতি প্রধান রাজপুরুষদের বাস এইখানেই। তবে নগরীর অনেক অংশই এখন শ্রীহীন বসতিহীন পল্লীগ্রামের চেহারা নিয়েছে। এই সপ্তগ্রামের এক নির্জন কোণায় নবকুমারের বাস। আশেপাশে লোক বসতি বিশেষ নেই। রাজপথগুলো লতা গুল্মে আচ্ছন্ন হয়ে গেছে। ওর বাড়ির পিছনেই বিস্তৃত ঘন একটা বন। বাড়ির সামনে প্রায় ৮ ক্রোশ দূর দিয়ে একটা খাল বয়ে যাচ্ছে। ছোট একটা প্রান্তর ঘুরে পেছনের বনে ঢুকেছে খালটা। নবকুমারের বাড়িটা ছোটই, কিন্তু ইটের তৈরি, দোতলা। দেশকাল বিবেচনা করলে সামান্য বলা যায় না বাড়িটাকে। এই বাড়ির ছাদে 2 তরুণী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চারপাশের প্রকৃতি। সন্ধ্যা হয় হয়, চারিদিকের দৃশ্য অবশ্যই মুগ্ধ করার মতো। বাড়ির একদিকে নিবিড় বন, অসংখ্য পাখি কলরব করছে সেখানে। অন্যদিকে সরু খাল রূপোর সুতোর মতো এঁকে বেঁকে পড়ে রয়েছে। দূরে একদিকে মহানগরের অসংখ্য সৌধি শ্রেণী, অন্যদিকে অনেক দূরে অসংখ্য নৌকার অলঙ্কার পরা ভাগীরথী। সন্ধ্যার আধার ক্রমেই গাঢ় হয়ে নেমে এসেছে তার বুকে। ছাদের ওপর দাঁড়িয়ে থাকা তরুণী দুজন আর কেউ নয়। একজন কপালকুণ্ডলা, অন্যজন নবকুমারের ছোট বোন শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী ভাইয়ের স্ত্রীকে কখনো বউ, কখনো বা আদরের বোন, কখনো মৃণ বলে ডাকছে। কপালকুণ্ডলা নামটা বিকট বলে বাড়ির সবাই তার নতুন নামকরণ করেছে মৃন্ময়ী। এই কারণেই মৃণ সম্বোধন। ছেলেবেলায় শেখা একটা কবিতা আওড়াচ্ছে শ্যামা সুন্দরী। ছুটায় কলি ছুটায় অলি প্রণপতিকে দেখে, আবার বনের লতা ছড়িয়ে পাতা গাছের দিকে ধায়, নদীর জল নামলে ঢল সাগরেতে যায়। ছিছি সরম টুটে কুমুদ ফুটে চাঁদের আলো পেলে, বিয়ের কোণে রাখতে নারী ফুলশয্যা গেলে। মরিয়ে কি জ্বালা বিধির খেলা হরি সে বিষাদ, পরপর সে সবাই রসে ভাঙে লাজের বাঁধ। কবিতা শেষ করে সে জিজ্ঞেস করল, তুই কিলো একা তপস্বী নিয়ে থাকবি? তোমার এই চুলের রাশি কি বাঁধবে না? কেন, তপস্যা আবার করছি কোথায়? ওর ঘন লম্বা চুলগুলো দুহাতে গোছা পাকিয়ে তুলে নিল শ্যামা সুন্দরী। বলল,
তোমার এই চুলের রাশি কি কোনোদিনই বাঁধবে না? মৃদু হেসে শ্যামা সুন্দরীর হাত থেকে চুলগুলো টেনে নিল মৃন্ময়ী। কিছু বলল না। শ্যামা সুন্দরী আবার বলল, ভালো, আমার স্বাদটা একটু পুরাও। একবার আমাদের গৃহস্থের মেয়ের মতো সাজো। কতদিন আর যোগিনী থাকবে? তোমার ভাইয়ের সাথে দেখা হওয়ার আগে তো আমি যোগিনীই ছিলাম। এখন আর থাকতে পারবে না। কেন? কেন কেন দেখবে? যোগ ভাঙবো? পরশ পাথর কাকে বলে জানো? না। পরশ পাথরের স্পর্শে রাঙও শোনা হয়। তাতে কি? মেয়ে মানুষেরও পরশ পাথর আছে। সেটা কি? পুরুষ। পুরুষের বাতাসে যোগিনীও গৃহিণী হয়ে যায়। তুই সেই পাথর ছুঁয়েছিস, দেখবি তোকেও চুল বাঁধতে হবে, ভালো কাপড় পরতে হবে, খোঁপায় ফুল দিতে হবে, কানে দুল পরতে হবে, কোলে আসবে সোনার পুতুল ছেলে। দেখি দেখি তোর ভালো লাগে কি না লাগে। চুপ করে রইল মৃন্ময়ী। তারপর বলল, বেশ, বুঝলাম। পরশ পাথর ছুঁয়েছি, সোনা হলাম, চুল বাঁধলাম, গহনা পরলাম, ভালো কাপড় পরলাম, সোনার পুতুল পর্যন্ত হলো। কিন্তু কিন্তু তাতেই বা কী সুখ? বলো দেখি, ফুলটা ফুটলেই বা কী সুখ? লোকের দেখে সুখ। ফুলের কি? গম্ভীর হল শ্যামা সুন্দরীর মুখ। বিস্ফারিত চোখ দুটো সকালের বাতাসে দুলে ওঠা নীল পদ্মের মতো দুলল একটু। ফুলের কি তা তো বলতে পারি না, কখনো ফুল হয়ে ফুটিনি। কিন্তু যদি তোমার মতো কলি হতাম, ফুটে সুখ হতো। নীরব মৃন্ময়ী। শ্যামা সুন্দরী আবার বলল, আচ্ছা আচ্ছা, তাই যদি না হলো তবে শুনি দেখি তোমার সুখ কিসে? একটু ভাবল মৃন্ময়ী, তারপর বলল, জানি না, বোধহয় সমুদ্র তীরের সেই বনে বনে বেড়াতে পারলে আমার সুখ হতো। আশ্চর্য হলো শ্যামা সুন্দরী। ওদের যত্ন আদর একটুও মূল্য পায়নি মৃন্ময়ীর কাছে। একটু ক্ষুব্ধ হলো সে, কিছুটা রুষ্টও বটে। বলল, এখন তাহলে উপায়? ফিরে যাবে? উপায় নেই, আর ফিরে যাওয়াও যাবে না। তাহলে কি করবে? অধিকারী বলতেন, যথা নিযুক্ত হস্মি তথা করমি। হেসে ফেলল শ্যামা সুন্দরী। মুখে আঁচল চাপা দিয়ে বলল, জি আজ্ঞা ভট্টাচ মশাই, তা এখন বলুন কি করবেন? যা বিধাতা করাবেন তাই করব। দীর্ঘশ্বাস ফেলে মৃন্ময়ী বলল, যা কপালে আছে তাই ঘটবে। কেন? কপালে আবার কি আছে? কপালে সুখ আছে, তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? শোনো, যেদিন স্বামীর সাথে রওনা হয়ে আসি, সেদিন আসার আগে আমি ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গিয়েছিলাম। মার পাদপদ্মে ত্রিপত্র না দিয়ে আমি কোনো কাজ করতাম না। কাজ যদি শুভ হতো তাহলে মা ত্রিপত্র ধারণ করতেন। যদি অমঙ্গল ঘটবার সম্ভাবনা থাকতো, ত্রিপত্র পড়ে যেত। অপরিচিত লোকের সাথে অচেনা দেশে আসতে ভয় হচ্ছিল। ভালো মন্দ জানতে মার কাছে গেলাম। মা ত্রিপত্র ধারণ করলেন না, সুতরাং কপালে কি আছে জানি না। মৃন্ময়ী নীরব হল। শিউরে উঠল শ্যামা সুন্দরী। নবকুমার যখন কপালকুণ্ডলাকে নিয়ে চটি থেকে রওনা হয়, তখন মতি বিবিও অন্য পথে
বর্ধমানের দিকে রওনা হয়ে আসে। বর্ধমানের পথে চলতে থাকুক মতি বিবি। এই সুযোগে আমরা তার পূর্ব জীবনের কিছু কথা জেনে নিই। নানা দোষে কলুষিত মতির চরিত্র, মহৎ গুণও যে নেই তা নয়। এমন চরিত্রের বিস্তারিত বর্ণনায় অসন্তুষ্ট হবেন না শ্রোতারা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওর বাবা ওর হিন্দু নাম বদলে রাখলেন লুৎফুন্নিসা। মতি বিবি কখনোই ওর নাম নয়, তবে কখনো কখনো ছদ্মবেশে দেশে বিদেশে ভ্রমণ করার সময় এই নামের পরিচয় দেয় সে। ঢাকায় এসে রাজকাজে নিযুক্ত হলেন লুৎফুন্নিসার বাবা, কিন্তু স্বদেশের অনেক লোক বাস করে সেখানে, ফলে ঢাকায়ও অনেকটা সমাচ্যুত হয়ে রইলেন তিনি। দেশীয় সমাজে সমাচ্যুত হয়ে থাকতে ভালো লাগলো না তার। কিছুদিন সুবাদারের অধীনে কাজ করে বেশ খানিকটা প্রভাব প্রতিপত্তি অর্জন করলেন। তারপর ঢাকার নামকরা ওমরাহদের কাছ থেকে সুপারিশপত্র গ্রহণ করে সপরিবারে চলে এলেন আগ্রায়। ভারতবর্ষের শাসন ক্ষমতা তখন সম্রাট আকবরের হাতে। আকবর শাহর কাছে কারো গুণের কথা বেশি দিন অজানা থাকে না। লুৎফুন্নিসার বাবার গুণের খবরও লুকানো রইল না। শিগগিরই লুৎফুন্নিসার বাবা উচ্চপদস্থ আগ্রার ওমরাহদের একজন হিসেবে পরিচিতি লাভ করলেন। এদিকে বয়স বাড়ছে লুৎফুন্নিসার। আগ্রায় এসে ফার্সি, সংস্কৃত, নাচ গান এইসব বিদ্যায় সুশিক্ষিতা হল সে, এবং অল্প দিনের মধ্যেই রাজধানীর অসংখ্য রূপবতী গুণবতীদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিতি লাভ করল। দুর্ভাগ্যবশত নাচ গান এবং অন্যান্য বিষয়ে যতটা শিক্ষা হলো, ধর্ম সম্পর্কে তার কিছুই হলো না। কৈশোর পেরিয়ে যৌবনে পা দিল লুৎফুন্নিসা। এরপর থেকেই প্রকাশ পেতে লাগলো তার চরিত্রের আসল দিকগুলো। অদ্ভুত আর অস্বাভাবিক ব্যাপারগুলোতেই তার আকর্ষণ বেশি। ইন্দ্রিয়কে বশে রাখার বিন্দু মাত্র ক্ষমতা নেই, ইচ্ছেও নেই, ভালো মন্দের কোনো বোধ নেই। এই কাজ ভালো, এই কাজ মন্দ এমন বিচার করে কোনো কাজ করে না সে। যা ভালো লাগে তাই করে। যখন ভালো কাজ করে মন সুখ পায় তখন ভালো কাজ করে। যখন খারাপ কাজ করতে ইচ্ছে করে তখন খারাপ কাজ করে। যৌবনের মনোবৃত্তি অদম্য হলে চরিত্রের যে দোষ দেখা দেয়, লুৎফুন্নিসারও তাই হলো। তার আগের স্বামী বেঁচে আছে। ওমরাহরা কেউ তাকে বিয়ে করতে রাজি হলো না। সেও বিয়ের ব্যাপারে খুব একটা উৎসাহী বা আগ্রহী হলো না। মনে মনে ভাবল, ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো ভ্রমরের পাখা কেন কাটবে। প্রথমে কানাকানি, শেষে কুৎসিত কলঙ্ক রটল। ওর বাবা বিরক্ত হয়ে বাড়ি থেকে বের করে দিলেন ওকে। গোপনে যাদেরকে কৃপা বিতরণ করে লুৎফুন্নিসা, তাদের একজন যুবরাজ সেলিম। একজন উচ্চপদস্থ ওমরাহের কুলে কলঙ্ক দিলে পিতা সম্রাট আকবরের কোপ দৃষ্টিতে পড়তে হতে পারে, এই ভয়ে এতদিন লুৎফুন্নিসাকে নিজের বাড়িতে নিয়ে তুলতে পারেননি সেলিম। এইবার সুযোগ পেলেন। রাজপুত রাজা মান সিংহের বোন তার প্রধান স্ত্রী। লুৎফুন্নিসাকে তার প্রধান সহচরী করলেন তিনি। লুৎফুন্নিসা
উপরে উপরে বেগমের সখী, ভেতরে ভেতরে যুবরাজের অনুগ্রহ ভাগিনী হল। লুৎফুন্নিসার মতো বুদ্ধিমতী মহিলা যে অল্প দিনেই রাজকুমারকে হাতের মুঠোয় এনে ফেলবে তা সহজেই বোঝা যায়। সেলিমের উপর তার প্রভুত্ব এমন অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠল যে তার স্ত্রীর বিশ্বাস হল উপযুক্ত সময়ে সে ভারত সাম্রাজ্যের সম্রাজ্ঞী হবে। শুধু যে লুৎফুন্নিসারই এমন ধারণা হলো তা নয়, রাজপুরীর সবার কাছেই ব্যাপারটা সম্ভব মনে হলো। এই রকম আশার স্বপ্নে জীবন কেটে যাচ্ছে লুৎফুন্নিসার। এমন সময় নিদ্রা ভঙ্গ হলো। বাদশাহ আকবরের কোষাধ্যক্ষ আক্তিমাত উদ্দৌলা খাজা আয়েশের মেয়ে মেহের উন্নিসা মুসলমানদের ভেতর সেরা সুন্দরী। একদিন রাজকুমার সেলিম ও অন্য কয়েকজন আমির ওমরাহকে দাওয়াত করে বাড়িতে আনালেন কোষাধ্যক্ষ। মেহের উন্নিসার সাথে সেলিমের দেখা হলো সেই দিন, এবং সেই দিনই মেহের উন্নিসার কাছে হৃদয়ে রেখে গেলেন যুবরাজ। তারপর কি ঘটল তা ইতিহাস পাঠক মাত্রই জানেন। আগে থেকেই শের আফগান নামের এক মহাবিক্রমশালী ওমরাহের সাথে কোষাধ্যক্ষের মেয়ের সম্বন্ধ হয়েছিল। প্রেমে অন্ধ হয়ে সেই সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্যে পিতার কাছে প্রার্থনা জানালেন সেলিম। কিন্তু বাদশাহ তার প্রার্থনায় কান তো দিলেনই না, বরং বেশ খানিকটা বকাঝকা করলেন। সুতরাং আপাতত নিরস্ত হতে হলো সেলিমকে। শের আফগানের সাথে বিয়ে হয়ে গেল মেহের উন্নিসার। আপাতত নিরস্ত হলেন বটে, কিন্তু আশা ছাড়লেন না যুবরাজ। সেলিমের মানসিক প্রবণতাগুলো লুৎফুন্নিসার নখদর্পণে। ও ভালো করেই জানে যদি 1000টা প্রাণও থাকে তবুও নিস্তার নেই শের আফগানের। আকবর শাহ মারা গেলেই প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে তার। মেহের উন্নিসাকে বিয়ে করবেনই যুবরাজ। সিংহাসনের আশা ছেড়ে দিল লুৎফুন্নিসা। মোগল সম্রাট আকবরের পরমায়ু শেষ হয়ে এলো। যে প্রচণ্ড সূর্যের প্রভায় তুরস্ক থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিশাল এলাকা আলোকিত হয়েছিল, সেই সূর্য অস্ত যাওয়ার সময় হলো। এই সময় নিজের প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখার আশায় দুঃসাহসিক এক সংকল্প করল লুৎফুন্নিসা। রাজপুতপতি রাজা মানসিংহের বোন সেলিমের প্রধান বেগম, খসরু তাঁর ছেলে। একদিন সম্রাটের অসুস্থতা নিয়ে বেগমের সাথে আলাপ হচ্ছিল লুৎফুন্নিসার। রাজপুত কন্যা এবার রানী হবেন, এই কথার প্রসঙ্গে তাকে অভিনন্দন জানালো সে। জবাবে খসরুর মা বললেন, রানী হতে পারলে মানুষ হিসাবে জন্ম সার্থক, সন্দেহ নেই। কিন্তু যিনি বাদশার মা তিনিই সবচেয়ে উপরে। জবাবটা শোনা মাত্র আচমকা একটা বুদ্ধি খেলে গেল লুৎফুন্নিসার মাথায়। আগে কোনো দিন স্বপ্নেও সম্ভাবনাটার কথা মনে আসেনি তার। সে বলল, তাই হোক না কেন, সেও তো আপনি চাইলেই হয়। মানে? যুবরাজপুত্র খসরুকে সিংহাসন দান করুন। কোনো জবাব দিলেন না বেগম। সেই দিন আর একবারও এই প্রসঙ্গ উঠল না। কিন্তু কেউই ভুললেন না কথাটা। স্বামীর বদলে ছেলে সিংহাসন আরোহণ করলে আপত্তি নেই বেগমের। মেহের উন্নিসার প্রতি সেলিমের অনুরাগ
লুৎফুন্নিসার পক্ষে যেমন অসহ্য, বেগমেরও তেমন। কোথাকার এক তুর্কমান মেয়ের অধীন হয়ে থাকা ভালো লাগবে কেন মান সিংহের বোনের? লুৎফুন্নিসার দিক থেকেও গূঢ় একটা উদ্দেশ্য আছে। সুতরাং অন্যদিন আবার উঠল এই প্রসঙ্গ। একমত হলো দুজনেই। সেলিমকে বাদ দিয়ে খসরুকে সিংহাসনে বসানো অসম্ভব কিছু না। যুক্তিতর্ক দিয়ে সহজেই কথাটা বেগমকে বোঝাতে পারল লুৎফুন্নিসা। মুঘলের সাম্রাজ্য রাজপুতেদের শক্তিতেই টিকে আছে। সেই রাজপুত জাতির চূড়ামণি রাজা মান সিংহ, তিনি আপনার ভাই, খসরুর মামা। আর প্রধান রাজমন্ত্রী খাঁ আজিম, তিনি খসরুর শ্বশুর। এরা দুজনে উদ্যোগ নিলে কে এদের বিপক্ষে যাবে? আর কার শক্তিতেই বা যুবরাজ সিংহাসন গ্রহণ করবেন? রাজা মান সিংহকে এ কাজে রাজি করাবেন আপনি। খাঁ আজিম আর অন্যান্য মুসলমান ওমরাহদের রাজি করানোর ভার আমার উপর ছেড়ে দিন। আপনার আশীর্বাদে সফল হব আমি। কিন্তু একটা ভয়, সিংহাসনে আরোহণ করেই এই দুশ্চারিণীকে বাড়ির বাইরে বের করে দেবেন না তো খসরু? সহচরীর ইচ্ছে বুঝতে অসুবিধে হলো না বেগমের। হেসে বললেন, তুমি আগ্রার যে উমরায়ের গৃহিণী হতে চাইবে সেই তোমায় বিয়ে করবে। 5,000ই মনসবদার হবে তোমার স্বামী। সন্তুষ্ট হল লুৎফুন্নিসা। এইটাই তার উদ্দেশ্য ছিল। রাজপুরীতে সামান্য পুরাঙ্গনা হয়েই যদি থাকতে হলো, তবে ফুলে ফুলে মধু খাওয়া ভ্রমরের পাখা কেটে কি লাভ হলো? স্বাধীনতায় যদি ছাড়তে হলো, তো ছেলেবেলার সখী মেহের উন্নিসার দাসী হয়ে কি সুখ! তার চেয়ে কোনো উচ্চপদস্থ রাজপুরুষের সর্বময়ী ঘরণী হওয়া অনেক গৌরবের, অনেক সম্মানের। শুধু এই লোভেই এই ষড়যন্ত্র পাকানোর ফন্দি করল না লুৎফুন্নিসা। সেলিম যে তাকে উপেক্ষা করে মেহের উন্নিসার জন্যে পাগল হয়ে উঠেছে, এর প্রতিশোধ নেওয়াও তার উদ্দেশ্য। খাঁ আজিম এবং আগ্রা দিল্লির অন্য নামকরা ওমরাহরা লুৎফুন্নিসার বিলক্ষণ বাধ্য ছিলেন। তাছাড়া জামাইকে সিংহাসনে বসানোর সুযোগ পেলে ছাড়বেন কেন খাঁ আজিম? তিনি এবং অন্যান্য ওমরাহ সম্মত হল তার প্রস্তাবে। ধরো কোনো দৈব দুর্বিপাকে আমরা সফল হতে পারলাম না, তোমার আর রক্ষা থাকবে না। সুতরাং প্রাণ বাঁচানোর একটা পথ রাখা ভালো। আপনার পরামর্শ কি? উড়িষ্যা ছাড়া আর কোনো জায়গা নেই পালানোর মতো। একমাত্র ওই এলাকায় মোগল শাসন তত দৃঢ় নয়। উড়িষ্যায় আমাদের যে বাহিনী আছে সেটা হাতে রাখা দরকার। তোমার ভাই উড়িষ্যার মনসবদার, আমি কালই রটিয়ে দেব। যুদ্ধে আহত হয়েছেন তিনি, তাকে দেখবার ছল করে কালই উড়িষ্যায় রওনা হয়ে যাও তুমি। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে কিছু ঠিকঠাক করেই ফিরে আসবে। লুৎফুন্নিসা মেনে নিল এই পরামর্শ। উড়িষ্যার কাজ ছেড়ে সে যখন ফিরে আসছিল, তখন নবকুমার এবং পাঠকের সাথে তার দেখা হয়েছিল। নবকুমারকে বিদায় করে মতি বিবি ওরফে লুৎফুন্নিসা বর্ধমানের দিকে রওনা হলো, কিন্তু দিনে দিনে পৌঁছতে পারল না বর্ধমান পর্যন্ত। দিন শেষে অন্য একটা চটিতে আশ্রয় নিল সে। সন্ধ্যার সময় পেশমানের সাথে আলাপ করছে মতি। জিজ্ঞেস করল, পেশমন, আমার স্বামীকে কেমন দেখলে? কেমন আর দেখব,
সুন্দর পুরুষ বটে কি না? নবকুমারের ওপর মনে মনে চটেছিল পেশম্যান। কপালকুণ্ডলাকে যে অলংকারগুলো দিয়েছিল মতি, সেগুলোর ওপর বিশেষ লোভ ছিল তার। ভেবেছিল একদিন চেয়ে নেবে। সেই আশা নির্মূল হয়েছে। তাই কপালকুণ্ডলা আর তার স্বামী দুজনের ওপরেই তার দারুণ বিরক্তি। জবাব দিল, গরিব ব্রাহ্মণ, তার আবার সুন্দর কুৎসিত কি? গরিব ব্রাহ্মণ যদি ওমরাহ হয়, তাহলে সুন্দর পুরুষ হবে কি না? সে আবার কি? ব্রাহ্মণ আবার উমরাও হবে কিভাবে? কেন, তুমি জানো না? বেগম স্বীকার করেছেন, খসরু বাদশাহ হলে আমার স্বামী ওমরাহ হবে। তা তো জানি, কিন্তু আপনার আগের স্বামী কেন উমরাও হবেন? তাছাড়া আমার আর কোন স্বামী আছে? কেন, যিনি নতুন হবেন? আমার মতো সতীর 2 স্বামী, বড় অন্যায় কথা। ওকে। ব্যস্তভাবে উঠে দরজার কাছে গেল পেশম্যান, যাকে দেখে মতি ওকে ও কে যায় বলে চিৎকার করে উঠেছে। তাকে চিনল সে, আগ্রার খাঁ আজিমের লোক। মতির ডাক শুনে ব্যস্ত হয়েছে সেও। পেশম্যান ডেকে আনলো তাকে। প্রথমে লুৎফুন্নিসাকে সালাম জানালো লোকটা। তারপর পোশাকের ভেতর থেকে একটা চিঠি বের করে দিল। বলল, চিঠি নিয়ে উড়িষ্যা যাচ্ছিলাম, জরুরি চিঠি। মোহর ভেঙে চিঠি খুলল মতি। পড়তে পড়তে মুখ কালো হয়ে উঠল তার। চিঠির মর্ম, আমাদের চেষ্টা বিফল হয়েছে। মৃত্যুর সময়ও আকবর শাহ নিজের বুদ্ধি দিয়ে পরাজিত করে গেছেন আমাদের। মারা গেছেন তিনি। উমার সেলিম এখন জাহাঙ্গীর শাহ হয়েছেন। খসরুর জন্য চিন্তা করো না। কেউ যেন তোমার সঙ্গে শত্রুতা না করতে পারে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আগ্রায় ফিরে এসো তুমি। আশা ভরসা সব শেষ হয়ে গেছে মতির। কিছু পুরস্কার দিয়ে দূতকে বিদায় করে দিল সে। তারপর পেশম্যানকে পড়ে শোনালো চিঠিটা। পেশম্যান জিজ্ঞেস করল, এখন তাহলে উপায়? কোনো উপায় নেই। একটু ভেবে পেশম্যান বলল, ভালো, ক্ষতি বা কি? যেমন ছিলেন তেমনই থাকবেন। মুঘল বাদশার পুরাঙ্গনা কিন্তু অন্য রাজ্যের রানীর চেয়েও বড়। তার হয় না পেশমন, ওই রাজপুরীতে আর থাকতে পারবো না। শিগগিরই মেহেরুন্নেসার সাথে বিয়ে হবে জাহাঙ্গীরের। ওকে আমি ছোটবেলা থেকেই ভালো করে জানি। একবার বেগম হতে পারলে ওই আসল বাদশাহ হবে। জাহাঙ্গীর থাকবে নামমাত্র বাদশাহ। আমি যে তার সিংহাসনে আরোহণের পথে বাধা হয়েছিলাম, তার অজানা থাকবে না তার। তখন তখন আমার দশা কি হবে? তাহলে তাহলে কি হবে বিবিজান? একটা ভরসা আছে। মেহেরুন্নেসা কি জাহাঙ্গীরকে চায়? ওর যা ব্যক্তিত্ব, তাতে যদি জাহাঙ্গীরের প্রস্তাবে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত ও স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে শত সের আফগান হত্যা করলেও জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে পাবে না। আর যদি মেহেরুন্নেসা সত্যি জাহাঙ্গীরের অনুরাগিনী হয়, তবে তবে আর কোনো ভরসা নেই আমার। মেহেরুন্নেসার মন কি করে জানবে? লুৎফুন্নেসার অসাধ্য কি? মেহেরুন্নেসা আমার বাল্য সখী। কালই বর্ধমান গিয়ে ওর বাড়িতে 2 দিন থাকবো। আর মেহেরুন্নেসা যদি বাদশার অনুরাগিনী হন, তখন কি করবেন? বাবা বলতেন,
অবস্থা বুঝে ব্যবস্থা। আহ, হাসছেন কেন? একটা বুদ্ধি এসেছে মাথায়। বুদ্ধি? কি বুদ্ধি? মতি তা বলল না পেশমানকে, তাই আমরাও শ্রোতাকে আর বলবো না, তা পরে প্রকাশ পাবে। বাংলাদেশের সুবাদারের অধীনে কাজ করেন শের আফগান। বর্ধমানের কোষাধ্যক্ষ তিনি। বর্ধমানে পৌঁছে শের আফগানের বাড়িতে উঠল মতি বিবি। অত্যন্ত সমাদরের সাথে তাকে অতিথি হিসেবে বরণ করলেন শের আফগান ও তার স্ত্রী মেহের-উন-নিসা। শের আফগান ও মেহের-উন-নিসা যখন আগ্রায় থাকতেন তখন তাদের খুব ঘনিষ্ঠ ছিল মতি। মেহের-উন-নিসার সাথে তার বিশেষ ভাব ছিল। পরে দুজনেই ঘটনাচক্রে দিল্লির সাম্রাজ্য লাভের জন্য প্রতিযোগী হয়েছিল। অনেক দিন পর আবার দুজনে এক জায়গায় হওয়ায় মেহের-উন-নিসা ভাবল, ভারতবর্ষের কর্তৃত্ব বিধাতা কার অদৃষ্টে লিখেছেন তা বিধাতাই জানেন, আর জানেন সেলিম। এছাড়া আর কেউ যদি তা জানে তো সেই লুৎফুন্নিসা। চেষ্টা করে দেখি জানা যায় কিনা। ও কি কিছুই প্রকাশ করবে না? মতি বিবিরও একই চেষ্টা। দেখি চেষ্টা করে মেহের-উন-নিসার মন জানা যায় কিনা। ভারতবর্ষের সেরা রূপসী এবং গুণবতী হিসেবে খ্যাতি লাভ করেছে মেহের-উন-নিসা। সত্যি বলতে কি, তার মতো মেয়ে পৃথিবীতে খুব কমই জন্ম নিয়েছে। সারা দুনিয়ায় সেরা সুন্দরীদের একজন বলা যেতে পারে তাকে। বিদ্যা বুদ্ধিতে খুব কম পুরুষই আছে তার চেয়ে বড়। নাচে গানে অদ্বিতীয়া, কবিতা রচনায় বা চিত্রাঙ্কনে তার সমান নেই খুব বেশি লোক। তার সরস কথা তার সৌন্দর্যের চেয়েও মোহময়ী। এই সব গুণে মতিও খুব একটা খাটো নয় তার চেয়ে। আজ এই দুই চমৎকারিণী পরস্পরের মন জানতে উৎসুক হয়েছে। খাস কামরায় বসে ছবি আঁকছে মেহের-উন-নিসা। পান চিবুতে চিবুতে তার পিঠের কাছে বসে দেখছে মতি। মেহের-উন-নিসা জিজ্ঞেস করল, কেমন হচ্ছে ছবি? তোমার ছবি যেমন হয় তেমনই হচ্ছে। দুঃখের বিষয়, ছবি আঁকায় তোমার মতো নিপুণ আর কেউ নেই। তাই যদি সত্যি হয় তো দুঃখের বিষয় কেন? অন্য কেউ তোমার মতো ছবি আঁকতে পারলে তোমার এই মুখটা নিখুঁতভাবে ধরে রাখতে পারত। কবরের মাটি আরো নিখুঁতভাবে ধরে রাখবে মুখ। বোন, আজ তোমার মন খারাপ মনে হচ্ছে, কেন বলবে? মন খারাপ আবার কোথায়? কাল সকালে তুমি চলে যাবে সে কথাটাই ভুলতে পারছি না। আরও দুদিন থেকে যাও না কেন? দেখো, কার না ইচ্ছে করে একটু আনন্দে থাকতে। কতদিন পর তোমার সাথে দেখা, কি আনন্দেই না কাটলো দুদিন। সাধ্য থাকলে আর দুদিন কি থাকতে পারতাম না? কিন্তু কী করবো বলো, আমি পরের অধীন, কি করে থাকবো? আমার জন্য আর আগের মতো ভালোবাসা নেই তোমার। থাকলে কোনো না কোনোভাবে তুমি ঠিক থেকে যেতে। আসতে যখন পেরেছ থাকতে পারবে না, এটা একটা কথা হলো? সব কথাই তো বলেছি। আমার ভাই মোগল বাহিনীতে মনসবদার, উড়িষ্যায় পাঠানদের সাথে যুদ্ধে আহত হয়েছেন তিনি। এই দুঃসংবাদ পেয়ে কোনো মতে বেগমের অনুমতি নিয়ে তাকে দেখতে এসেছিলাম। উড়িষ্যায় অনেক দেরি করে ফেলেছি, এখন আর দেরি করা ঠিক হবে না। তোমার সাথে অনেক দিন দেখা হয় না, তাই একটু দেখে গেলাম। কোন দিন তোমার পৌঁছানোর কথা বেগমের কাছে? মতি বুঝল মেহের-উন-নিসা ব্যঙ্গ করছে। মার্জিত অথচ মর্মভেদী ব্যঙ্গে
মেহেরউন্নিসা যেরকম নিপুণ, মতি সেরকম নয়। তাই বলে অপ্রতিভ হবে এমনও না। দিন নিশ্চিত করে কি আর 3 মাসের পর যাতায়াত করা সম্ভব ভাই? তবে অনেক দেরি করে ফেলেছি, আর দেরি করলে ওদিকে আবার খেপে যাবে সবাই। ভুবনমোহিনী হাসি হাসল মেহেরউন্নিসা। কার খেপে যাওয়ার আশঙ্কা করছো, যুবরাজের না তার বেগমের? এইবার একটু বিব্রত না হয়ে পারল না মতি। লজ্জাহীনাকে কেন লজ্জা দিতে চাও? দুজনেই অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু জিজ্ঞেস করি, তুমি নিজে বেগম নাম ধারণ করছো না কেন? শুনেছিলাম যুবরাজ সেলিম তোমাকে বিয়ে করে খাস বেগম করবেন। তা কত দূর? আমি তো এমনিতেই প্রায় পরাধীন। যেটুকু স্বাধীনতা আছে তাও বা নষ্ট করব কেন? বেগমের সহচরী বলে ইচ্ছে হতেই উড়িষ্যায় আসতে পারলাম। সেলিমের বেগম হলে কি পারতাম? যে দিল্লীশ্বরের প্রধান বেগম হবে তার উড়িষ্যায় আসবার দরকারটাই বা কি? দেখো, সেলিমের খাস বেগম হব এমন স্পর্ধা কখনো করি না। এই ভারতবর্ষে একমাত্র মেহেরুন্নেসাই দিল্লীশ্বরের প্রাণেশ্বরী হওয়ার উপযুক্ত। মুখ নিচু করল মেহেরউন্নিসা। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, লুৎফুন্নিসা, জানি না তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য কথা বললে না আমার মন জানার জন্য বললে, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে। আমি যে শেরাফ খানের স্ত্রী, আমি যে কায়মনোবাক্যে শেরাফ খানের দাসী, ভবিষ্যতে কথা বলার সময় তা দয়া করে ভুলবে না। লজ্জাহীনা মতি একটুও অপ্রতিভ হল না এ কথায়, বরং আরও সুযোগ পেল যেন। বলল, তুমি যে স্বামীয়ন্ত প্রাণ তা আমি ভালো করেই জানি, আর জানি বলেই ঠাট্টার ছলে তোমার সামনে কথা তুলতে সাহস পেয়েছি। সেলিম এখনও তোমার সৌন্দর্যের মোহ ভুলতে পারেননি। এ কথাটা তোমাকে জানানোই আমার উদ্দেশ্য। সাবধান থেকো। এখন বুঝলাম, কিন্তু সাবধান থাকতে হবে কেন? ভয় কিসের? একটু ইতস্তত করার ভান করল মতি। ভয় বিধবা হওয়ার। বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরউন্নিসার মুখের দিকে তাকালো সে, কিন্তু ভয় বা আনন্দের কোনো চিহ্ন সেখানে দেখতে পেল না। বিধবা হওয়ার ভয়? আত্মরক্ষায় অক্ষম নয় সেরাফগান। তাছাড়া আকবর বাদশাহের রাজ্যে কেউই বিনা দোষে অন্যের প্রাণ নষ্ট করে নিস্তার পাবে না, তার পুত্র হলেও না। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু সাম্প্রতিক আগ্রার সংবাদ হলো আকবর শাহ মারা গেছেন, সেলিম সিংহাসনে বসেছেন। দিল্লীশ্বরকে কে বাধা দেবে? আর কিছু শুনল না মেহেরউন্নিসা। সারা শরীর শিউরে উঠল তার। আবার মুখ নামিয়ে নিল সে। দু চোখের কোণায় টলমল করে উঠল অশ্রু। মতি জিজ্ঞেস করল, আহা, কাঁদো কেন? সেলিম ভারতবর্ষের সিংহাসনে, আর আমি কোথায়? যা জানার তা জানা হয়ে গেছে মতির। সে জিজ্ঞেস করল, ও, তুমি আজও যুবরাজকে ভুলতে পারোনি? কাকে ভুলবো? নিজেকে ভুলতে পারবো, দুনিয়ার সব কিছু ভুলতে পারবো, তবু যুবরাজকে নয়। কিন্তু শোনো বোন, হঠাৎ করে মনের কপাট খুলে গেছে। তোমার সামনে বলে ফেলেছি এ কথা, কিন্তু আমার একটা মিনতি, এ কথা যেন আর কারো কানে না যায়। ভালো, তাই হবে। কিন্তু সেলিম যখন শুনবেন আমি বর্ধমানে এসেছিলাম, তোমার এখানে উঠেছিলাম, তখন নিশ্চয়ই তিনি জিজ্ঞেস করবেন মেহেরুন্নেসা আমার কথা কি বলল। তখন আমি কি বলবো? একটু ভাবল মেহেরউন্নিসা।
তারপর বলল, বলো বলো মেহেরুন্নিশা সারা জীবন তার ধ্যান করবে, প্রয়োজন হলে তার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দেবে, কিন্তু কখনো নিজের সম্মান বিসর্জন দেবে না। স্বামী জীবিত থাকতে সে কখনো দিল্লীশ্বরকে মুখ দেখাবে না, আর যদি দিল্লীশ্বরের হাতে তার স্বামীর প্রাণ যায় তবে স্বামীর হত্যাকারীর সাথে এ জন্মে তার মিলন হবে না। আর কিছু না বলে সেখান থেকে চলে গেল মেহেরউন্নিশা। পাথরের মূর্তির মতো বসে রইল মতি বিবি। শেষ পর্যন্ত তারই জয় হয়েছে। মেহেরউন্নিশার মনের ভাব জানতে পেরেছে সে। ওর মনের কথা কিছুই জানতে পারেনি মেহেরউন্নিশা। যে পরে নিজের বুদ্ধি বলে দিল্লীশ্বরেরও ঈশ্বরী হয়েছিল, সেও মতির কাছে পরাজিত হল। এর কারণ মেহেরউন্নিশার হৃদয় যেখানে প্রেমে পূর্ণ, সেইখানে মতির হৃদয় কেবলমাত্র স্বার্থপরায়ণ। মানব হৃদয়ের বিচিত্র গতি ভালোই বোঝে মতি বিবি। মেহেরউন্নিশা একটু আগে যে কথাগুলো বলে গেল তা মনে মনে আলোচনা করে ও সিদ্ধান্ত করল, মেহেরউন্নিশা সত্যি সত্যি এখনো ভালোবাসে জাহাঙ্গীরকে। সুতরাং এখন যাই বলুক না কেন, পথ খুলে গেলে মনের গতি রোধ করতে পারবে না। একদিন সে দিল্লির সাম্রাজ্ঞী হবেই। অর্থাৎ মতির একমাত্র ভরসা নির্মূল হয়ে গেল। কিন্তু তাতে কি মতি দুঃখ পেল একটুও? মোটেই না, বরং একটু যেন খুশি হলো। কেন যে এমন অসম্ভব অনুভূতি হচ্ছে মতি নিজেও তা বুঝতে পারল না প্রথমে। আগ্রার পথে রওনা হলো সে। পথে কয়েকদিন গেল। সেই কয়েকদিনে বুঝতে পারল কেন খুশি লাগছে তার। আগ্রায় পৌঁছেছে মতি। কয়েকদিন আগের মতি আর আজকের মতিতে আকাশ পাতাল পার্থক্য। এই কদিনে ওর মনটা একেবারে বদলে গেছে। জাহাঙ্গীরের সাথে ওর সাক্ষাৎ হলো। আগের মতোই সাদরে গ্রহণ করলেন ওকে জাহাঙ্গীর। ওর ভাইয়ের খবর জিজ্ঞেস করলেন। পথে কষ্ট হয়েছে কিনা জানতে চাইলেন। মেহেরউন্নিশাকে যা বলেছিল মতি তা সত্যি হলো। অন্যান্য প্রসঙ্গের পর বর্ধমানের কথা উঠল। জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, মেহেরউন্নিশার কাছে দিন দুই ছিলে বলছ, আমার কথাও কিছু বলেনি? অকপট হৃদয়ে মেহেরউন্নিশার অনুরাগের কথা বলল লুৎফুন্নিশা। শুনে চুপ করে রইলেন বাদশাহ। লুৎফুন্নিশা বলল, জাহাপনা, দাসী শুভ সংবাদ দিয়েছে। এখনো কোনো পুরস্কারের আদেশ হয়নি। তোমার আকাঙ্ক্ষা অপরিমিত লুৎফুন্নিশা। জাহাপনা, দাসীর কি দোষ? দিল্লির বাদশাহকে তোমার গোলাম করে দিয়েছি, আরো পুরস্কার চাও? মেয়ে লোকের অনেক স্বাদ। আবার কি স্বাদ হয়েছে? আগে রাজাজ্ঞা হোক যে দাসীর আবেদন গ্রাহ্য হবে। রাজকার্যে যদি বাধার সৃষ্টি না হয়। মাত্র একজন লোক দিল্লীশ্বরের কাজে বাধা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখন শুনি স্বাদটা কি? স্বাদ হয়েছে একটা বিয়ে করব। তাই নাকি? নতুন স্বাদ বটে তো তোমার। তা কোথাও সম্বন্ধ ঠিক হয়েছে? তা হয়েছে, কেবল রাজাজ্ঞা হলেই হয়। রাজার সম্মতি না পেলে কোনো সম্বন্ধই টিকতে পারে না। আমার আবার সম্মতির দরকার কি?
কাকেই সুখের সাগরে ভাসাবে ঠিক করেছ? হ্যাঁ, দাসী দিল্লীশ্বরের সেবা করেছে বলে দ্বিচারিণী নয়, দাসী নিজের স্বামীকেই বিয়ে করার অনুমতি চাইছে। বটে, এই পুরনো নফরের দশা কি করবে? দিল্লীশ্বরী মেহেরুন্নেসাকে দিয়ে যাব। দিল্লীশ্বরী মেহেরুন্নেসাটা আবার কি? যিনি হবেন। জাহাঙ্গীর বুঝলেন মেহেরুন্নেসা যে দিল্লির সাম্রাজ্ঞী হবে সে ব্যাপারে নিশ্চিত হয়েছে লুৎফুন্নেসা। নিজের আকাঙ্ক্ষা বিফল হয়েছে, এখন মানে মানে রাজপুরী থেকে সরে যেতে চায়। একটু দুঃখিত হলো জাহাঙ্গীর, কিছু বললেন না। লুৎফুন্নেসা আবার জিজ্ঞেস করল, জাহাপনার কি এ সম্বন্ধে সম্মতি নেই? আমার অসম্মতি নেই, কিন্তু স্বামীর সাথে আবার বিয়ের দরকারটা কি? কপাল খারাপ আমার, প্রথম বিয়েতে স্বামী আমাকে স্ত্রী বলে গ্রহণ করেননি, কিন্তু এখন জাহাপনার দাসীকে ত্যাগ করতে পারবেন না। আপন মনে একটু হাসলেন বাদশাহ, বললেন, দেখো, তোমাকে আমার অদেয় কিছু নেই লুৎফুন্নেসা। তোমার যদি সেই ইচ্ছেই হয় তাহলে তাই করো, কিন্তু আমাকে ছেড়ে যাবে কেন? এক আকাশে কি চাঁদ সূর্য দুই ওঠে না? এক বৃন্তে কি দুটি ফুল ফোটে না? লুৎফুন্নেসার দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল। বাদশার চোখে চোখ রেখে বলল, তুচ্ছ ফুল ফুটতে পারে, কিন্তু এক মৃণালে দুটি কমল কি কখনো ফোটে? আপনার রত্ন সিংহাসন তলে কাঁটা হয়ে কেন থাকবো? হঠাৎ করে এমন ইচ্ছে কেন হলো তা জাহাঙ্গীরকে খুলে বলেনি সে। অনুমানে যেটুকু বোঝা যেতে পারে সেটুকু বুঝেই ক্ষান্ত হলেন বাদশাহ। ভেতরের কথা কিছুই জানতে পারলেন না। লুৎফুন্নেসার হৃদয় পাষাণ। সেলিমের রমণী হৃদয়জয়ী রাজসিক চেহারা কখনো তার মনকে ভোলায়নি, কিন্তু এইবার পাষাণের ভেতর কীট ঢুকেছে। ঘরে ফিরে এসেছে লুৎফুন্নেসা। মনটা বেশ খুশি খুশি লাগছে ওর। পেশমানকে ডেকে পোশাক বদলালো। সুবর্ণ মণিমুক্ত খচিত পোশাক খুলে পেশমানের দিকে বাড়িয়ে ধরল। এই পোশাকটা তোমাকে দিলাম। অনেক দাম দিয়ে কয়েকদিন আগে মাত্র তৈরি করা হয়েছে পোশাকটা। এই পোশাক আমায় কেন? আজকে সংবাদ কি? সংবাদ শুভ বটে। তা তো বুঝতে পারছি। মেহেরুন্নেসার ভয় গেছে? গেছে, এখন আর ও নিয়ে কোনো ভাবনা নেই। যাক বাবা, এতদিনে তাহলে বেগমের দাসী হলাম। অত খুশি হবার কিছু নেই। যদি তুমি বেগমের দাসী হতে চাও তবে আমি মেহেরুন্নেসাকে বলে দেখব। সে কি? আপনি না বললেন বেগম হওয়ার কোনো সম্ভাবনাই নেই মেহেরুন্নেসার? অমন কথা আমি কখনো বলিনি। আমি বলেছি ও নিয়ে কোনো চিন্তা নেই আমার। কিন্তু চিন্তা নেই কেন? আপনি আগ্রার একমাত্র অধিকারী না হলে যে সবই বৃথা। আগ্রার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। সে কি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আজকে শুভ সংবাদটা তাহলে কি? একটু বুঝিয়ে বলুন। শুভ সংবাদ হলো আমি জীবনের জন্য আগ্রা ছেড়ে যাচ্ছি। কোথায়? বাংলাদেশে গিয়ে বাস করব। পারলে কোনো ভদ্রলোকের গৃহিণী হব। এরকম কৌতুক নতুন বটে, কিন্তু শুনলে যে প্রাণ শিউরে ওঠে। না পিসমন, না, কৌতুক করছি না। সত্যি সত্যি আমি আগ্রা ছেড়ে যাচ্ছি। বাদশাহর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এরকম জঘন্য ইচ্ছে আপনার কি করে হলো? জঘন্য ইচ্ছে? জঘন্য ইচ্ছে বলছো কেন? অনেকদিন তো আগ্রায় বেড়ালাম, কি লাভ হলো?
ছেলেবেলা থেকেই সুখের তৃষ্ণা প্রবল ছিল। সুখের আশায় বাংলাদেশ ছেড়ে এত দূরে এলাম। কি মূল্যই না দিয়েছি একটু একটু সুখ কিনবার জন্যে। কত দুষ্কর্মই না করেছি। ঐশ্বর্য, সম্পদ, ধন, গৌরব, প্রতিষ্ঠা সবই তো প্রচুর পরিমাণে ভোগ করলাম। এত করেও কি হলো? আজ এখানে বসে প্রত্যেকটা দিন মনে মনে গুণে বলতে পারি, এক মুহূর্তের জন্য কখনো সুখ পাইনি, একটু শান্তি পাইনি। তৃষ্ণাটা বেড়েছে শুধু। থামল লুৎফুন্নিসা। একটু চুপ করে থেকে আবার বলতে লাগলো, চেষ্টা করলে আরো সম্পদ, আরো ঐশ্বর্য পেতে পারি, কিন্তু কেন পেশমন, কিসের জন্যে? এই সবই যদি সুখ থাকতো তবে এতদিনে একদিনের জন্য হলেও সুখী হতাম। সুখের এই আকাঙ্ক্ষা পাহাড়ের থেকে নেমে আসা ঝর্ণার মতো। প্রথমে নির্মল ক্ষীণ ধারা নেমে আসে, তারপর ভিতরে আপনি লুকিয়ে থাকে, কেউ জানতে পারে না। নিজে নিজেই কলকল করে, কেউ শোনে না। ধীরে ধীরে যত এগোতে থাকে শরীর তত বাড়তে থাকে, পঙ্কিল হতে থাকে। শুধু তাই নয়, কখনো আবার বাতাস বয়, ঢেউ ওঠে, মাছ কুমির বাস করে, শরীর আরও বাড়ে, জল আরও ঘোলা হয়, নোনা হয়। অগণিত সৈকত, চর, মরুভূমির মতো নদী হৃদয়ে বাস করে। তারপর এক সময় সাগরে গিয়ে মেশে নদী। স্রোত কোথায় হারিয়ে যায় কে বলবে? আমি তোর কিছুই বুঝতে পারলাম না। ধন ঐশ্বর্যে আপনার সুখ হয় না? কেন হয় না তা এত দিনে বুঝেছি। 3 বছর রাজপ্রাসাদের ছায়ায় বসে যে সুখ হয়নি, উড়িষ্যা থেকে ফেরার পথে এক রাতে সে সুখ হয়েছে। এতেই বুঝেছি। কি বুঝেছেন? এতদিন হিন্দুদের দেবমূর্তির মতো ছিলাম আমি, বাইরে সুবর্ণ রত্নে খচিত, আর ভেতরে পাষাণ। ইন্দ্রিয় সুখের খোঁজে আগুনের ভেতর বেরিয়েছি, কখনো আগুন স্পর্শ করিনি। এখন একবার দেখি পাথরের ভেতরে একটা রক্ত শিরাওয়ালা মন পাই কিনা। এও তো কিছু বুঝতে পারলাম না। এই আগ্রায় কখনো কাউকে ভালোবেসেছি আমি? কাউকেই না। তাহলে আমি পাষাণী নই তো কি? তা এখন যদি ভালোবাসতে ইচ্ছা হয় বাসেন না কেন? সে জন্যই তো আগ্রা ছেড়ে যাচ্ছি। তারই বা কি দরকার? আগ্রায় কি মানুষ নেই যে চোয়ারের দেশে যাবেন? এখন যিনি আপনাকে ভালোবাসেন তাকেই কেন ভালোবাসেন না? রূপে বলুন, ধনে বলুন, ঐশ্বর্যে বলুন, যাতেই বলুন, দিল্লির বাদশার চেয়ে বড় পৃথিবীতে আর কে আছে? আকাশে চাঁদ সূর্য থাকতে জল নিচের দিকে যায় কেন? কেন? কপালের লিখন। সব কথা খুলে বলল না লুৎফুন্নিসা। পাষাণের ভেতর আগুন ঢুকেছে, পাথর গলতে শুরু করেছে। জমিতে বীজ রোপণ করলে আপনি অঙ্কুর হয়। যখন অঙ্কুর হয় তখন কেউই জানতে পারে না, কেউই দেখতে পায় না। কিন্তু একবার বীজ রোপণ করলে যে রোপণ করেছিল সে যেখানেই থাকুক না কেন, ক্রমে অঙ্কুর থেকে গাছ মাথা তুলে দাঁড়াতে থাকে। আজ গাছটি আঙুলের সমান মাত্র, কেউ দেখেও দেখতে পায় না, কিন্তু একটু একটু করে হলেও বাড়ছে। এক সময় গাছটি আধ হাত, 1 হাত, 2 হাত সমান লম্বা হলো। তবু যদি তাতে কারোর সাধ্য উদ্ধারের সম্ভাবনা না থাকে, কেউ দেখে না, দেখেও দেখে না। দিন যায়, মাস যায়, বছর যায়, হঠাৎ একদিন তার ওপর চোখ পড়ে। আর অমনোযোগের অবকাশ নেই।
কোন দিন যেন গাছটা বড় হয়ে গেছে, তার ছায়ায় অন্য গাছ নষ্ট হচ্ছে। এখন একটাই পথ, হয় অন্য গাছ বাঁচানোর জন্যে কেটে ফেলতে হবে, নয়তো অন্য গাছ রসাতলে যাক, আরও বেড়ে উঠতে দিতে হবে সেটাকে। লুৎফুন্নিসার প্রেম এমন বেড়েছে। প্রথমে একদিন হঠাৎ প্রেমিকের সাথে দেখা হলো। প্রেমের কথা খুব একটা জানতে পারল না, কিন্তু তখনই বীজ রোপণ হয়ে গেল। তারপরে আর দেখা হলো না প্রেমিকের সাথে, কিন্তু না দেখার কারণেই সেই মুখ বারবার মনে পড়তে লাগলো। স্মৃতিপটে সেই মুখের ছবি আঁকা সুখের বলে মনে হতে লাগলো। বীজ থেকে অঙ্কুর বেরোলো। অনেকদিন না দেখা সেই মুখটার ওপর অনুরাগ জন্মালো। মনের ধর্ম হলো, যে মানসিক কাজ যত বেশিবার করা যায় সেই কাজ করতে তত বেশি ইচ্ছে হয়। এক সময় স্বভাবে দাঁড়িয়ে যায় সেটা। লুৎফুন্নিসা প্রতিনিয়ত সেই মুখের কথা ভাবতে লাগলো। মাত্র একবারের জন্যে হলেও মুখটা দেখার জন্যে পাগল হয়ে উঠল সে মনে মনে। দুনিয়ার কোনো কিছুতেই তার আর প্রবৃত্তি নেই। দিল্লির সিংহাসনের লোভও কোথায় চলে গেল। রাজ্য, রাজধানী, রাজসিংহাসন সব বিসর্জন দিয়ে প্রিয়জনকে দেখার জন্যে ধেয়ে চলল তার মন। সেই প্রিয়জন নবকুমার। এই জন্যেই মেহেরউন্নিসার নিরাশাজনক কথা শুনেও দুঃখিত হয়নি লুৎফুন্নিসা। এই জন্যেই আগ্রায় এসে ধনসম্পদ রক্ষা করার চেষ্টা করল না। এই জন্যেই জন্মের মতো বিদায় নিয়েছে বাদশার কাছ থেকে। সপ্তগ্রামে এলো লুৎফুন্নিসা। নগরীর প্রধান রাজপথের ওপর এক অট্টালিকায় আপাতত বাস করার সিদ্ধান্ত নিল। রাজপথের পথিকরা দেখল হঠাৎ অট্টালিকাটি মূল্যবান কাপড় চোপড় পরা দাস দাসীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। ফুল এবং আরও নানা রকম সুগন্ধি জিনিসে মম করছে সব জায়গা। সোনা, রূপা, হাতির দাঁতের কাজ করা নানা জিনিস দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে ঘরগুলো। এই রকম একটা সাজানো কামরায় মাথা নিচু করে বসে আছে লুৎফুন্নিসা। অন্য একটা আসনে বসে আছে নবকুমার। দুজনেই চুপ। সপ্তগ্রামে আসার পর এর আগেও দু একবার নবকুমারের সাথে দেখা হয়েছে লুৎফুন্নিসার। মূলত ওরই ইচ্ছায় ঘটেছে দেখা হওয়ার ঘটনাগুলো, কিন্তু আশাপূর্ণ হয়নি লুৎফুন্নিসার। আজও অবস্থার কোনো উন্নতি হয়েছে বলে মনে হলো না। আমি তাহলে চললাম। নীরবতা ভাঙল নবকুমার। তুমি ডেকো না আর আমাকে। ব্যাকুল গলায় লুৎফুন্নিসা বলল, যেও না, আর একটু থাকো, আমার কথা শেষ হয়নি এখনো। অপেক্ষা করতে লাগলো নবকুমার, কিন্তু লুৎফুন্নিসা কিছুই বলল না। কিছুক্ষণ পর নবকুমার জিজ্ঞেস করল, আর কি বলবে বলো? কোনো উত্তর দিল না লুৎফুন্নিসা। নিঃশব্দে কাঁদছে সে। বিব্রতভাবে উঠে দাঁড়ালো নবকুমার। হাত বাড়িয়ে তার কাপড়ের খুঁট ধরে ফেলল লুৎফুন্নিসা। বিরক্ত গলায় নবকুমার জিজ্ঞেস করল, বলো আর কি বলবে? তুমি তুমি কি চাও? পৃথিবীতে কিছুই কি নেই তোমার চাওয়ার মতো? ধন, সম্পদ, মান, প্রেম, রঙ্গ, রহস্য, পৃথিবীতে যাকে যাকে সুখ বলে সবই দেব,
প্রতিদানে কিছুই চাই না, কেবল তোমার দাসী হতে চাই। তোমার যে স্ত্রী হব এ গৌরব চাই না, কেবল দাসী, কেবল দাসী। দেখো, আমি গরিব ব্রাহ্মণ, এই জীবনে গরিব ব্রাহ্মণই থাকবো। তোমার মতো সম্পদ নিয়ে বিধর্মীর উপপতি হতে চাই না। বিধর্মীর উপপতি? বেচারি নবকুমার, সে এখনো জানতে পারেনি এই নারী তার প্রথম স্ত্রী পদ্মাবতী। মুখ নিচু করে বসে রইল লুৎফুন্নিসা। ওর হাতের থেকে কাপড়ের প্রান্তটা ছাড়িয়ে নিল নবকুমার। একটু এগিয়ে এসে আবার ধরল লুৎফুন্নিসা কাপড়ের খুঁট। সে বলল, ঠিক আছে, বিধাতার যদি সেই ইচ্ছে, তবে মনে স্বাদ আহ্লাদ সব অতল জলে ডোবাবো। আর কিচ্ছু চাই না। রোজ একবার তুমি এ পথে যেও, একবার দাসী ভেবে একবার দেখা দিও। দু চোখ ভরে আমি একটু দেখবো শুধু। তুমি বিধর্মী, পরস্ত্রী, তোমার সাথে এমন আলাপেও দোষ। তোমার সাথে আর দেখা হবে না আমার। দুজনেই নীরব। আবার লুৎফুন্নিসার হৃদয়ে ঝড় বইছে। পাথরের মূর্তির মতো বসে রইল সে। কিছুক্ষণ পর নবকুমারের কাপড়ের প্রান্তটা ছেড়ে দিয়ে সে বলল, যাও। পা বাড়ালো নবকুমার। দু পাও যেতে পারেনি। হঠাৎ ঝড়ে উপড়ানো গাছের মতো ওর পায়ের ওপর আছড়ে পড়ল লুৎফুন্নিসা। দু হাতে জাপটে ধরল পা দুটো। কাতর গলায় লুৎফুন্নিসা বলল, নির্দয়, আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ছেড়ে এসেছি। তুমি আমায় ছেড়ে যেও না, যেও না, যেও না বলছি। তুমি আবার আগ্রায় ফিরে যাও, আমার আশা ছেড়ে দাও। ঝট করে উঠে দাঁড়ালো লুৎফুন্নিসা। সদর্পে বলল, এই জীবনে না, এই জীবনে তোমার আশা ছাড়বো না। মাথা উঁচু করে গ্রীবা সামনে বাঁকিয়ে দাঁড়িয়েছে রাজমোহিনী। নবকুমারের চোখে চোখ রেখে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। যে অনমনীয় গর্ব হৃদয়ের আগুনে গলে গিয়েছিল, আবার তার জ্যোতি ঝলকে উঠল। যে অজেয় মানসিক শক্তি ভারত শাসনের কল্পনায় ভীত হয়নি, প্রেম কাতর শরীরে আবার সেই শক্তি সঞ্চারিত হলো। কপালের শিরাগুলো সব ফুলে উঠল উত্তেজনায়। সূর্যের আলো পড়ে সাগরের জল যেমন ঝকমক করে ওঠে, তেমনি ঝকমক করে উঠল চোখ দুটো। নাকের বাঁশি কাঁপতে লাগলো। গায়ে পাড়া পড়লে সাপ যেমন ফনা তুলে দাঁড়ায়, তেমনি মাথা তুলে দাঁড়িয়েছে উন্মাদিনী লুৎফুন্নিসা। বলল, এ জীবনে তোমার আশা ছাড়বো না, তুমি আমারই হবে। লুৎফুন্নিসার এই ফুঁসে ওঠা মূর্তির দিকে তাকিয়ে ভয় পেল নবকুমার। ওর এমন চেহারা এর আগে কখনো দেখেনি সে। চলে যাওয়ার জন্যে পা বাড়াতে যাবে, তখন হঠাৎ করেই এমনই তেজময়ী আর একটা মূর্তি ভেসে উঠল ওর মনের পর্দায়। অনেকদিন আগের কথা। প্রথম স্ত্রী পদ্মাবতীর সাথে তখনও ছাড়াছাড়ি হয়নি তার। পদ্মাবতীর বয়স তখন মাত্র 12। একদিন কি কারণে যেন রেগে গিয়ে তাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল সে।
12 বছরের মেয়ে তখন এমনি ফনা তুলে সাপের মতো ফিরে দাঁড়িয়েছিল। ঠিক এমন করেই জ্বলে উঠেছিল তার চোখ, এমনই ফুলে উঠেছিল কপালের শিরাগুলো, এমনি কেঁপে উঠেছিল নাকের বাঁশি, এমনই গ্রীবা বাঁকিয়ে সেদিন দাঁড়িয়েছিল পদ্মাবতী। অনেকদিন সে মুখ মনে পড়েনি, এখন পড়ল। অমনি দেখতে পেল সেই মিলটা। সংশয় দেখা দিল নবকুমারের মনে। সংকুচিত গলায় ধীরে ধীরে জিজ্ঞেস করল, কে কে তুমি? লুৎফুন্নিসার দুটো চোখ আরও একটু বড় হলো যেন। আমি আমি পদ্মাবতী। উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল লুৎফুন্নিসা। নবকুমারও ধীর পায়ে কিছুটা শঙ্কিত হৃদয়ে রাজপথে এসে নামল। শেষ হলো কপালকুণ্ডলা দ্বিতীয় পর্ব। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।